Dear viewers, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am Muhammad Hossainul Abedin, Assistant Professor of Management, Government City College, Chattogram. Today, I shall discuss about management accounting in English for MBA Part 1, Department of Management. It is the fourth class on this course. Today's course title or lecture title is Cost Volume Profit Relationships. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ একটু অনুমান করার চেষ্টা করো, তাহলে আজকের লেকচারের টাইটেল সম্বন্ধে তোমরা আইডিয়া করতে পারবে, মূল ধারণাটা কি সেটা বুঝতে পারবে। ছবিতে দেখা যাচ্ছে একটা 5 স্টার হোটেলের একটা রুম দেখা যাচ্ছে। এটার সাথে কস্ট ভলিউম প্রফিট এর রিলেশনশিপ কি হতে পারে একটু চিন্তা করে দেখো তো দেখি। আমরা সবাই কিন্তু কক্সবাজার ভিজিট করেছি, কারণ এটা হচ্ছে লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। তো এই কক্সবাজারে আমরা 5 স্টার হোটেল দেখেছি, আমরা ঢাকায়ও 5 স্টার হোটেল দেখেছি, বিভিন্ন জায়গায় 5 স্টার হোটেল দেখেছি। তাহলে হোটেল বিজনেসের ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হচ্ছে? আমাকে একটা 5 স্টার হোটেল নির্মাণ করতে হচ্ছে। 5 স্টার হোটেল নির্মাণের যেটা খরচ, তাহলে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ওটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন যদি আমি 5 স্টার হোটেলটা যদি মানসম্মত হয়ে থাকে, তাহলে ওখানে যদি গেস্ট পাওয়া যায়, তাহলে আমি তাদের কাছ থেকে হাই রেন্ট আদায় করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের ভলিউম বা রেভিনিউ। এখন আমি যত গেস্ট পাবো, ওই গেস্টের জন্য আমার প্রতি গেস্টের জন্য আমার কিছু খরচ হবে, ওটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে হোটেল বিজনেসের সাথে আমি দেখতে পাচ্ছি এখানে ফিক্সড কস্ট ইনভলভ আছে, ভেরিয়েবল কস্ট ইনভলভ আছে। তাহলে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুইটা যোগ হয়ে আমরা টোটাল কস্ট পাই। টোটাল ভলিউম যা হয়েছে, আমার রিটার্ন যা আসছে, ওখান থেকে যদি আমি টোটাল কস্টটা বিয়োগ করে দিই, সেটাই হচ্ছে প্রফিট। তাহলে আমরা বুঝতে পেরেছি এই ছবির সাথে আজকের যে টপিক তার রিলেশন কোন জায়গায়। তাহলে এখানে কস্ট ভলিউম প্রফিট এর মধ্যে রিলেশনশিপটা কি, সেটা আমরা এই পিকচার দেখেই মোটামুটি অনুমান করতে পেরেছি। আজকের চ্যাপ্টারের লার্নিং আউটকাম হচ্ছে, after studying this chapter, students will be able to explain about cost volume profit analysis. আমার শিক্ষার্থীরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ব্যাখ্যা করতে পারবে। রাইট দ্য অ্যাসাম্পশনস, অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের ধারণা, সুবিধা এবং অসুবিধা
লিখতে পারবে ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এন্ড টাকা। ইউনিট এবং টাকায় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে পারবে। ক্রিয়েট কস্ট ভলিউম প্রফিট এন্ড ব্রেক ইভেন পয়েন্ট গ্রাফ। কস্ট ভলিউম প্রফিট এবং ব্রেক ইভেন পয়েন্ট গ্রাফ তৈরি করতে পারবে। আন্ডারস্ট্যান্ড হাউ কস্ট বিহেভিয়ার এন্ড কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আর ইউজড বাই ম্যানেজার্স। কিভাবে ব্যবস্থাপকেরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসকে কাজে লাগায় তার ধারণা পাবে বা সেটা বুঝতে পারবে। প্রথমেই আমরা জানার চেষ্টা করব কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসটা কি জিনিস। তাহলে ইট ইজ এ পাওয়ারফুল টুল। কোনটি? কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র that helps managers understand the relationships among costs, volume and profit. তাহলে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র। কিসের? কস্ট ভলিউম এবং প্রফিটের সম্পর্ক বোঝার জন্য একটা খুবই শক্তিশালী অস্ত্র বা যন্ত্র। Cost volume profit analysis focuses on how profits are affected by the following five factors. CVP analysis নিচের পাঁচটি উপাদান কিভাবে প্রভাবিত হয়, প্রফিট কিভাবে পাঁচটি উপাদান দ্বারা নিচের পাঁচটি উপাদান দ্বারা প্রভাবিত হয় সেটা নিয়েই গুরুত্ব দিয়ে থাকে, সেটার উপরেই গুরুত্ব দিয়ে থাকে। সেই উপাদানগুলি কি কি? সেলিং প্রাইসেস, সেলস ভলিউম, ইউনিট ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, মিক্স অফ প্রোডাক্ট কস্ট। সেলিং প্রাইস প্রফিটকে কিভাবে প্রভাবিত করে, তার মানে সেলিং প্রাইস বাড়লে বা কমলে কিভাবে প্রফিট বৃদ্ধি পায় বা হ্রাস পায়। সেলস ভলিউম বাড়লে বা কমলে আমার বিক্রয় বৃদ্ধি পেলে কিভাবে প্রফিট বৃদ্ধি পায় বা হ্রাস পায়। ইউনিট ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে কিভাবে প্রফিট বৃদ্ধি পায় বা হ্রাস পায়। টোটাল ফিক্সড কস্ট বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে কিভাবে আমার প্রফিটের হ্রাস বৃদ্ধি হয়। মিক্স অফ প্রোডাক্ট সোল্ড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন আমি বিক্রি করব, একটা প্রোডাক্টের পরিবর্তে একাধিক প্রোডাক্ট যখন বিক্রি করব তখন আমার প্রফিট বাড়ে নাকি কমে, এই জিনিসগুলি কিভাবে প্রভাবিত করে সেটাই আমরা জানতে পারি। বিকজ CVP analysis helps managers understand how profits are affected by these key factors. কারণ হচ্ছে CVP analysis ম্যানেজারকে বুঝতে সাহায্য করে কিভাবে প্রফিট এই পাঁচটি কি উপাদানের মাধ্যমে প্রভাবিত হয়। It is a vital tool in many business decisions. এটা অনেক ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। These decisions include what products and services to offer, what prices to charge, what marketing strategy to use, and what cost structure to implement. These decisions include এই ডিসিশন গুলি ভিতরে অন্তর্ভুক্ত থাকে হোয়াট প্রোডাক্টস এন্ড সার্ভিসেস টু অফার, কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা কাস্টমারদেরকে অফার করব। হোয়াট প্রাইসেস টু চার্জ, কত টাকা নির্ধারণ করব, এই প্রোডাক্টের মূল্য কত হবে বা এই সার্ভিসের জন্য আমি কত টাকা নেব। হোয়াট মার্কেটিং স্ট্র্যাটেজি টু ইউজ, মার্কেটিং স্ট্র্যাটেজি আমি কি ব্যবহার করব। and what cost structure to implement, কোন কস্ট স্ট্রাকচারটা আমরা বাস্তবায়ন করব। তাহলে কস্ট ভলিউম প্রফিট হচ্ছে একটা খুবই শক্তিশালী অস্ত্র যেটা একজন ম্যানেজারকে খরচ, আমার বিক্রয় এবং লাভের মধ্যে সম্পর্কটা বুঝতে সাহায্য করে থাকে। তাহলে এবং পাঁচটি কি উপাদান এই প্রফিটকে কিভাবে প্রভাবিত করে সেগুলি নিয়েই আলোচনা করে সিভিপি অ্যানালাইসিস। এবং সেই সিভিপি অ্যানালাইসিস
গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর জন্য একটা শক্তিশালী অস্ত্র, যে ডিসিশনগুলি হচ্ছে আমি কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস অফার করব, কোন ধরনের সার্ভিসের জন্য কত টাকা মূল্য নির্ধারণ করব, বা কোন প্রোডাক্টের মূল্য কত টাকা নির্ধারণ করব, মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, এবং আমার কস্ট স্ট্রাকচার কি হবে, এই জিনিসগুলি নিয়ে আলোচনা করে ম্যানেজারকে এই জিনিসগুলি বোঝার ক্ষেত্রে হেল্প করে থাকে। এখন আমরা বোঝার চেষ্টা করব অ্যাসাম্পশনস অফ সিবিপি অ্যানালাইসিস। সিবিপি অ্যানালাইসিস কিছু অনুমিত ধারণার উপর ভিত্তি করেই করা হয়ে থাকে, সেগুলি আমরা একটু দেখার চেষ্টা করি। কস্ট ক্যান বি ডিভাইডেড ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল এলিমেন্টস। কস্ট দুটি খরচে বিভক্ত, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। আমি প্রথমে যে ছবিটা দিয়েছি, 5 স্টার হোটেল প্রথমেই আমাকে নির্মাণ করতে হবে, তাহলে সেটা ফিক্সড কস্ট। আমার গেস্ট আসুক বা না আসুক সেটা তো আমি জানি না এখনো, কিন্তু আমাকে তো আগে বিল্ডিং নির্মাণ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হবে। অ্যান্ড ভেরিয়েবল এলিমেন্টস, তাহলে কস্ট দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল এলিমেন্টস। ফিক্সড কস্ট উইল রিমেইন কনস্ট্যান্ট, ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এন্ড সেলিং প্রাইস রিমেইন কনস্ট্যান্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এবং সেলিং প্রাইস কনস্ট্যান্ট থাকবে। এ কোম্পানি প্রডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট if multiple product mix remains constant. Production equals to sales, that means there is no change in inventory. Production আর সেলস সমান হবে, তার মানে কোনো ধরনের ইনভেন্টরি থাকবে না। নো চেঞ্জ ইন ক্যাপাসিটি এন্ড প্রোডাক্টিভিটি, ক্যাপাসিটি এবং প্রোডাক্টিভিটির কোনো পরিবর্তন ঘটবে না। এই অনুমিত ধারণাগুলি নিয়েই সিবিপি অ্যানালাইসিস করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব সিবিপি অ্যানালাইসিসের অ্যাডভান্টেজেস গুলি কি কি। অ্যাসিস্টস ইন এস্টাবলিশিং প্রাইসেস অফ প্রোডাক্টস, প্রোডাক্টের প্রাইস নির্ধারণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। অ্যাসিস্ট ইন অ্যানালাইজিং দ্য ইম্প্যাক্ট দ্যাট ভলিউমস হ্যাজ অন শর্ট টার্ম প্রফিট, assist in analyzing the impact that volume has on short term profit, যে বিক্রয়ের উপর শর্ট টার্ম প্রফিট হবে সেইগুলির প্রভাব অ্যানালাইসিসে সাহায্য করে থাকে। assist in focusing on the impact that changes in cost, variable and fixed, have on profit, ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের পরিবর্তনের ক্ষেত্রে প্রফিটের কি প্রভাব পড়ে সেটা বোঝার ক্ষেত্রে সাহায্য করে থাকে। অ্যাসিস্ট ইন অ্যানালাইজিং হাউ দ্য মিক্স অফ প্রোডাক্টস এফেক্টস দ্য প্রফিট, প্রোডাক্ট মিক্স, একটা পণ্যের পরিবর্তে একাধিক পণ্য যদি আমি ইন্ট্রোডিউস করি সেই ক্ষেত্রে প্রফিটের কি পরিবর্তন হতে পারে সেটা বোঝার ক্ষেত্রে সাহায্য করে। লিমিটেশনস অফ সিবিপি অ্যানালাইসিস, সিবিপি অ্যানালাইসিসের সীমাবদ্ধতাগুলি কি? requires accurate knowledge of revenue and cost amounts and behavior patterns. Accurate knowledge of revenue and cost amounts, revenue এবং cost amount এর প্যাটার্ন নিয়ে স্বচ্ছ ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ ভুল হতে পারে। আইডেন্টিফিকেশন অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্টস, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কম্পোনেন্টগুলি ভালো মতো চিহ্নিত করতে হবে। লিনিয়ার রেভিনিউ অ্যান্ড কস্ট ফাংশনস, ইন্টিগ্রেশন অফ কনসেপ্ট অফ রিলেভেন্ট রেঞ্জ, নো চেঞ্জ ইন ইনভেন্টরিজ, কনস্ট্যান্ট সেলস মিক্স, এগুলি হচ্ছে লিমিটেশন। এখন দ্য বেসিক্স অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, দ্যাট মিনস একটা বাস্তব চিত্র, একটা ইনকাম স্টেটমেন্ট আমি তুলে ধরেছি যেটাকে আমরা বলছি বেসিক্স অফ কনসেপ্ট প্রফিট ভলিউম অ্যানালাইসিস। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলস হচ্ছে 400 স্পিকার্স, প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকস্টিক কনসেপ্টস ইনকর্পোরেশন, তার কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট
ফর দ্য মান্থ অফ জুন সেলস হচ্ছে 400 স্পিকার্স, ডলার হচ্ছে 1 লাখ টোটাল, পার ইউনিট হচ্ছে $250, ভেরিয়েবল এক্সপেন্সেস 60,000, পার ইউনিট হচ্ছে 150, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 40,000 আর পার ইউনিটে হচ্ছে টাকা $100। সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে যেটা হয় তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, তার থেকে ফিক্সড এক্সপেন্সেস যদি বাদ দেই তার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তাহলে 40,000 থেকে 35,000 যদি চলে যায় তার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম 5,000। তাহলে আমরা একটা বাস্তব চিত্র সামনে তুলে ধরেছি এখানে, এটার উপর ভিত্তি করে আমরা অনেকগুলি প্রবলেম এন্ড সলিউশন করব। তাহলে বিক্রয় যখন 1 লাখ হবে, ভেরিয়েবল এক্সপেন্স 60,000, বিক্রয় থেকে যখন আমি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করব তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে তার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তাহলে আমার বিক্রয় যদি 100% হয়, ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট, আমার কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট, প্রফিট কত পার্সেন্ট, এখান থেকেও আমরা বুঝতে পারি। তাহলে এই প্রশ্নটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে সামনে রাখবে, এটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমি একটু চেঞ্জ করে করে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা এরপরে স্লাইডে যাই। সিভিপি রিলেশনশিপ ইন ইকুয়েশন ফর্ম, আমরা ইকুয়েশন ফর্মে একটু বোঝার চেষ্টা করব। এর আগে তো ভার্টিক্যালি আমরা দেখেছি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ তার নাম হচ্ছে প্রফিট। আর যখন আমি ইকুয়েশন ফর্মে করব তখন লিখব প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। এখন এটাকে আমরা ফর ব্রেভিটি we use the term profit to stand for net operating income in equations. When a company has only a single product as an acoustic concept, we can further refine the equation as follows. যখন আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করব তখন এইভাবেও লিখতে পারি সেলিং প্রাইস পার ইউনিট ইনটু কোয়ান্টিটি সোল্ড, এটা হচ্ছে সেলস। তাহলে আমি যে এখানে লিখেছি সেলস সমান প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্সেস মাইনাস ফিক্সড এক্সপেন্স। তাহলে সেলসটা কিভাবে পাবো, আমি কতটি পণ্য বিক্রি করেছি, প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য কত। আমি যদি 400 পণ্য বিক্রি করি, প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য যদি হয় 250, 400 গুণ 250, তাহলে আমি পাবো সেলস ইন টাকা। এরপরে ভেরিয়েবল এক্সপেন্সেস কিভাবে পাবো, 400 পণ্য বিক্রি করেছি, প্রতিটি পণ্যের দাম হচ্ছে কত, 150 টাকা, তাহলে 400 গুণ 150, ওইভাবে আমি পাবো ভেরিয়েবল এক্সপেন্সেস। তাহলে আমরা যদি এখন বসাই সেলস এর জায়গায় আমি কি বসাবো, পি ইনটু কিউ বসাতে পারি, অসুবিধা আছে। ভেরিয়েবল এক্সপেন্সেস এর জায়গায় আমি ভি ইনটু কিউ, ভি বলতে ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিট, কিউ বলতে কোয়ান্টিটি, এই জায়গায় বসাতে পারি মাইনাস ফিক্সড এক্সপেন্স। তাহলে এই ফর্মুলাকে আমি ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারি। তাহলে এটা নতুন কোনো জিনিস নয়, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এখন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তোমার সামনে তুলে ধরলাম। If sells 351 speakers at the rate of $250, variable cost at the rate of $150 and fixed cost $35,000, then what is the profit? যদি বিক্রয় হয় 351টি স্পিকার্স, প্রতিটির মূল্য হচ্ছে $250, আবার ভেরিয়েবল কস্ট যদি হয় প্রতিটির $150, ফিক্সড কস্ট টোটাল হচ্ছে 35,000, তাহলে প্রফিট কত। উপরেই আমরা সূত্রকে বিশ্লেষণ করে এটা লিখেছিলাম, এই যে আমরা লিখেছিলাম সেলিং প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু কোয়ান্টিটি মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে কত, 250 ইনটু কোয়ান্টিটি হচ্ছে 351 মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত 150 লিখলাম ইনটু কোয়ান্টিটি হচ্ছে 351 মাইনাস ফিক্সড কস্ট হচ্ছে কত $35,000।
মান বসিয়েছি, ক্যালকুলেশন করে কত আসছে, আমার প্রফিট হচ্ছে কত, $100। তাহলে 351টি পণ্য যদি আমি বিক্রি করি তাহলে আমার প্রফিট হবে কত, $100। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখি, it is often useful to express the simple profit equation in terms of the unit contribution margin as follows. আমরা এখন দেখব ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয়। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পাবো ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভেরিয়েবল কস্ট বা সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিট, পি মাইনাস ভি। তাহলে প্রফিট কিভাবে পাবো, তাহলে এই যে প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি মাইনাস ফিক্সড এক্সপেন্সেস। এখন আমি যদি এখানে কিউ কমন নেই, এই দেখো এখানে কিউ এখানেও আছে এখানেও আছে, এই দুই জায়গা থেকে যদি কিউ কমন নিয়ে ফেলি তাহলে আর কি থাকে, পি মাইনাস ভি ইনটু কিউ মাইনাস ফিক্সড এক্সপেন্স। তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল, মনে হচ্ছে এটা নতুন ফর্মুলা, আসলে নতুন ফর্মুলা নয়, একই ফর্মুলা থেকে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করেছি। তাহলে এখন লিখতে পারি কি, প্রফিট ইকুয়াল টু পি মাইনাস ভি সমান, আমি এখানে পি মাইনাস ভি সমান কি লিখেছি, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে পি মাইনাস ভি এর জায়গায় যদি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন লিখি অসুবিধা হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে পি মাইনাস ভি। তাহলে পি মাইনাস ভি এর জায়গায় আমি লিখলাম ইউনিট সিএম বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইনটু কিউ মাইনাস ফিক্সড এক্সপেন্সেস। মনে হচ্ছে যে এটা নতুন কোনো ফর্মুলা, আসলে নতুন ফর্মুলা নয়, আগের ফর্মুলাটাই আমি এখানে আবার প্রয়োগ করেছি। We could also have used this equation to determine the profit at sales of 351 speakers as follows. এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি 351 স্পিকার্স যখন বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কত। তাহলে আমরা প্রফিট বের করতে পারি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইনটু কোয়ান্টিটি। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কত হবে, এখানে একটু দেখো, এর আগেই আমরা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আগেই বের করেছি। আমরা সেলিং প্রাইস বলছিলাম 250 আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে কত, 150। 250 থেকে 150 চলে গেলে তাকে $100। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত, $100 ইনটু 351 মাইনাস ফিক্সড এক্সপেন্স ছিল 35,000। এর প্রশ্নটা আমি বলেছিলাম স্ক্রিনশট নেবে একটু, ওই প্রশ্নের আলোকেই আমরা অনেকগুলি প্রশ্ন করব। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, $100 প্রফিট হবে। এর আগে আমি ডিফারেন্ট ওয়েতে অঙ্কটা করেছিলাম, তখন $100 আসছে, এখনো $100 আসছে। ফর দোজ who are comfortable with algebra, the quickest and easiest approach to solving the problem in this chapter may be to use the simple profit equation in one of its forms. যারা অ্যালজেব্রা পছন্দ করো তারা এই শর্ট ফর্মও চট করে অঙ্কটা করতে পারো, প্রফিটটা বের করতে পারো। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপস ইন গ্রাফিক ফর্ম। গ্রাফিক ফর্মে আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপটা একটু বুঝার চেষ্টা করব। প্রবলেমটা হচ্ছে ইফ সেলস ইজ 600 স্পিকারস, বিক্রয় হচ্ছে 600 স্পিকার, তার মানে 600 প্রোডাক্ট, প্রতিটি হচ্ছে $250 বিক্রয় মূল্য। আবার ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতিটি $150, ফিক্সড কস্ট হচ্ছে টোটাল 35,000 টাকা। দেন হোয়াট ইজ দ্য প্রফিট? তাহলে প্রফিট কত, রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি, এটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করো। তাহলে প্রশ্ন থেকেই আমরা কি কি পাচ্ছি, সেলস ইন টাকা পেয়ে যাচ্ছি 600 স্পিকারস ইনটু $250, টোটাল হচ্ছে কত, $1,50,000 হচ্ছে আমার সেলস রেভিনিউ। আমি পণ্য বিক্রি করে টোটাল $1,50,000 পাবো। ওই টাকা পেতে হলে আমাকে ফিক্সড কস্ট বাবদ খরচ করতে হচ্ছে কত,
$35,000। ভেরিয়েবল কস্ট বাবদ খরচ করতে হচ্ছে কত? 600 × 150 সমান $90,000। তাহলে ফিক্সড কস্ট 35,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে 90,000, টোটাল কস্ট কত? 1,25,000। সামারিটা তোমাদের একটু মনে রাখতে হবে। আমি যখন পরের স্লাইডে গিয়ে গ্রাফে বুঝাবো, ওখানে সেলস রেভিনিউ $1,50,000, ফিক্সড কস্ট $35,000, ভেরিয়েবল কস্ট $90,000, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলে হচ্ছে টোটাল কস্ট $1,25,000। এই জিনিসগুলি আমরা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমরা তাহলে আসি তোমরা মনে রাখবে ফিক্সড কস্ট রেখাটা আমার এই রেখার সাথে সমান দূরত্ব বজায় রেখে চলে। এটা হচ্ছে ও এক্স অক্ষ আর এটা হচ্ছে ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে ভূমির সাথে যে রেখাটা আছে তাকে আমরা ও এক্স অক্ষ ধরি। ভার্টিক্যাল যে অংশটা আছে, এই ভূমির উপর যে রেখাটা দণ্ডায়মান তাকে আমরা ও ওয়াই অক্ষ ধরি। তাহলে ও এক্স অক্ষে আমরা দেখাচ্ছি ভলিউম ইন স্পিকার সোল্ড, যে পণ্যগুলি বিক্রি হয়েছে সেই পণ্যের পরিমাণগুলি আমি এখানে ভূমিতে দেখাচ্ছি। আর লম্ব যেটা, ওখানে আমি দেখাবো খরচ এবং রেভিনিউ, ইনকাম এবং আমার কস্টগুলি দেখাবো। তাহলে টোটাল রেভিনিউ আমি কত পাচ্ছি, আমার টোটাল কস্ট কত যাচ্ছে। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ গেলে তার নাম হচ্ছে প্রফিট। আমি অঙ্কের সামারিটা মনে রাখতে বলছিলাম। অঙ্কের সামারিতে আমরা পেয়েছিলাম টোটাল কস্ট হচ্ছে 1,25,000। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1,25,000 কোথায় আছে, এখানে একটু দেখো। 1,25,000, এই দেখো 1,25,000। কত ইউনিট পণ্য বিক্রি করে 1,25,000 পেয়েছিলাম? 600 ইউনিট পণ্য বিক্রি করে 1,25,000 পেয়েছিলাম। এই যে 600 ইউনিট, এই 600 ইউনিটের সোজাসুজি আমি 600 ইউনিটের সোজাসুজি এই 1,25,000 এই বিন্দুতে, এই বিন্দুর সাথে প্রথমেই আমি কি করব, ফিক্সড কস্ট যেটা সেটা তো ফিক্সড, আমার 35,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। এতটুকু হচ্ছে 25,000, এতটুকু 50,000। তুমি একটু অনুমান করে নাও 35,000 কতটুকু হবে। মাঝামাঝি হলে কিন্তু 25,000 এর অর্ধেক এই জায়গায় মাঝামাঝি থেকে একটু নিচে, এই জায়গায় 35,000। এই 35,000 টাকা থেকে আমরা এই 600 ইউনিট পর্যন্ত, আমি 600 ইউনিট বিক্রি করতে গেলে বা এর চেয়ে বেশি বা কমও যদি বিক্রি করি, আমার এই রেখাটা সমান দূরত্ব বজায় রেখে আসবে এতটুকু পর্যন্ত। এই রেখাকে বলা হচ্ছে ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এক্সপেন্সেস। এই দেখো এখানে লিখে আছে টোটাল ফিক্সড কস্ট এক্সপেন্সেস হচ্ছে এই রেখা। এই রেখা থেকে আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছি, প্রথমে আমি একটা 5 স্টার হোটেলের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবো, তাহলে ফিক্সড কস্ট ওখানে চলে গেছে। এরপরে আমার গ্যাস যা আসবে ভেরিয়েবল কস্ট ওটার সাথে রিলেটেড। তাহলে এতটুকু পর্যন্ত ফিক্সড কস্ট যাওয়ার পরেই আমার ভেরিয়েবল কস্ট এখন শুরু হচ্ছে। তাহলে ভেরিয়েবল কস্ট শুরু হবে এই রেখা থেকে। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলেই আমার $1,25,000। তাহলে এই যে 1,25,000, এটা হচ্ছে 1,25,000 600 ইউনিট পণ্য বিক্রি করার জন্য। এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব, যোগ করে দিয়েছি। তাহলে যে রেখাটা পেয়েছি তার নাম হচ্ছে টোটাল এক্সপেন্স বা টোটাল কস্ট রেখা। এই রেখা হচ্ছে টোটাল কস্ট রেখা। এতটুক পর্যন্ত যদি টোটাল কস্ট হয়, এখান থেকে এতটুক পর্যন্ত টোটাল কস্ট, তার মধ্যে এই অংশটা হচ্ছে ফিক্সড, তাহলে উপর অংশটা নিশ্চয়ই ভেরিয়েবল। তোমরা বুঝতে পারছো, ফিক্সড এবং ভেরিয়েবল মিলেই হচ্ছে টোটাল কস্ট। এরপরে আমার সেলস হচ্ছে $1,50,000 আমার সেলস রেভিনিউ। তাহলে এই যে সেলস রেভিনিউ হচ্ছে $1,50,000, আমার বিক্রয় হচ্ছে কত? 600। এই বিন্দু এবং এই বিন্দু আমি যোগ করে দিয়েছি।
তাহলে এই রেখাটার নাম হচ্ছে টোটাল রেভিনিউ বা টোটাল সেলস রেভিনিউ। টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট বা টোটাল এক্সপেন্সের মাঝামাঝি। আচ্ছা, এই যে এখানে ক্রস করেছে টোটাল রেভিনিউ রেখা এবং টোটাল কস্ট রেখা যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টের সাথে যখন আমি একটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করব, সেটা যেই বিন্দুর সাথে মিলে গেছে সেই বিন্দুতে কত টাকা সেটা দেখি। সেই বিন্দুতে 87,500 টাকা। তাহলে ব্রেক ইভেন সেলস ইন ডলার হচ্ছে 87,500 ডলার। আমি বারবার টাকা বলছি যেহেতু আমরা বাংলাদেশে টাকা ব্যবহার করি, অঙ্কে যেহেতু ডলারে আছে আমরা বুঝে নেব সেটা ডলার। আমি টাকা বললেও তোমরা বুঝে নেবে সেটা ডলারের কথাই বলছি। তাহলে এই যে 87,500 ডলার হচ্ছে আমার ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন পয়েন্ট। আবার যখন আমি কোয়ান্টিটির সাথে একটা লম্ব অঙ্কন করব, দেখা যাচ্ছে 300 আর 400 মাঝামাঝি 350টি স্পিকার যদি বিক্রি করি তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্টে থাকবো। তাহলে চিত্র থেকেই আমরা ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, ব্রেক ইভেন সেলস ইন টাকা দুইটা জিনিসেই বের করতে পারবো। ব্রেক ইভেন পয়েন্টের উপরে গেলে আমার প্রফিট, নিচে আসলে আমার লস। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি বিক্রয় যতটি পণ্য বিক্রি করলে আমার টোটাল কস্ট সমান টোটাল রেভিনিউ হবে। তার মানে আমার লাভও হবে না, লসও হবে না, খরচগুলি উঠে আসবে। তার নাম হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এক্সিড করলে আমার প্রফিট, ব্রেক ইভেন পয়েন্টের নিচে থাকলে আমার লস হবে। তাহলে আমার প্রফিট এরিয়া হচ্ছে কোনটা? এইটা। টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্সের মাঝামাঝি যে এরিয়া তার নাম হচ্ছে কি প্রফিট এরিয়া। আর এই অংশটাকে বলা হচ্ছে কি লস এরিয়া। আশা করছি পুরো গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক সময় বলবে যে তুমি ব্রেক ইভেন পয়েন্টটা দেখাও, ভাই বা তো আমরা জিজ্ঞেস করি দেখি তুমি একটা ব্রেক ইভেন পয়েন্টটা দেখাও দেখি গ্রাফে, ব্রেক ইভেন পয়েন্টটা কোন জায়গায় একটু দেখাও। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমাকে বারবার কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা বুঝতে হবে। আমি যখন একটা নতুন প্রতিষ্ঠান দাঁড় করাবো, প্রথমে আমার টার্গেট থাকবে আমি অন্তত লাভ করতে না পারলেও লস যাতে না হয়, আমার টোটাল কস্টটা যাতে উঠে আসে, প্রথম বছর আমরা সেটা টার্গেট করি। এরপরে আস্তে আস্তে আমি প্রফিটের দিকে যাব, প্রফিট বাড়ানোর চেষ্টা করব, ক্রমান্বয়ে। সেই জন্য আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা ক্লিয়ার হওয়া উচিত। আশা করছি পুরো গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখব কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএমআর বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেটা কি জিনিস। ইন দ্য previous section we explored how cost volume profit relationship can be visualized. In this section we show how the contribution margin ratio can be used in cost volume profit calculations. As the first step, we have added a column to acoustic concepts contribution format income statement in which sales volumes, variable expenses and contribution margin are expressed as a percentage of sales. আমরা শুরুতে যে প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ওখানে ছিল সেলস হচ্ছে 400 স্পিকার, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে $250, ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতি ইউনিটের $150। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনও ছিল পার ইউনিটে হচ্ছে 100, টোটাল হচ্ছে 40,000। ফিক্সড এক্সপেন্স ছিল 35,000, নেট অপারেটিং ইনকাম হচ্ছে 5,000। ওইটার সাথে এখানে আমি জাস্ট পার্সেন্টেজটা দেখিয়েছি, ওখানে আমি মৌখিকভাবে বলেছিলাম পার্সেন্টেজটা। সেল যখন হবে 100%, 100%-এর মধ্যে আমার ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 60,000, তাহলে পার্সেন্টেজ করলে এটা হচ্ছে 60%। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? 40%। তাহলে আমি যখন পার্সেন্টেজে বের করব, এই যে কন্ট্রিবিউশন মার্জিনকে যখন আমি পার্সেন্টেজে করেছি 40%, তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কোনো নতুন জিনিস নয়। আমি শুরুতেই যে কন্ট্রিবিউশন মার্জিন বের করেছিলাম তাকে যখন আমি শতকরায় রূপান্তর করব, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস ইনটু 100, 100 করলে পার্সেন্টেজ লিখবো, 100 না করলে আমরা 0.4 লিখে দেব। ঠিক আছে? তাহলে আমরা এরপরেরটা একটু দেখি।
the contribution margin as a percentage of sales is referred to as the contribution margin ratio. তার মানে যখন পার্সেন্টেজ ফর্মে আমি লিখব তখন তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। দিস রেশিও ইজ কম্পিউটেড অ্যাজ ফলোজ। ওই রেশিওটা আমরা এইভাবে বের করতে পারি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস। ফর অ্যাকোস্টিক কনসেপ্ট দ্য কম্পিউটেশনস আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়েছি 40,000, টোটাল সেলস হচ্ছে 1 লাখ, ইনটু 100 করলে 40%। আর আমরা যখন ইউনিটের বেসিসে করব, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ছিল 100, ইউনিট সেলিং প্রাইস ছিল 250, ইনটু 100 করলে তাও 40%। তাহলে আমি টোটাল সেলসের উপর ভিত্তি করেও করতে পারি, পার ইউনিট সেলসের সেলিং প্রাইসের উপর ভিত্তি করেও করতে পারি। আশা করছি তোমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বুঝতে পেরেছো। The contribution margin shows how the contribution margin will be affected by a change in total sales. Contribution margin ratio টা প্রদর্শন করে how the contribution margin will be affected by a change in total sales. Total sales change হলে আমার কন্ট্রিবিউশন মার্জিনের পরিবর্তন কি রকম হয় সেটাই আমাদেরকে প্রকাশ করে। Acoustic concept contribution margin of 40% means that for each dollar increase in sales total contribution margin will increase by 40%. তার মানে acoustic কনসেপ্টের বিক্রয় যদি $1 বৃদ্ধি পায় তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে $1 40%. Net operating income will also increase by 40% assuming that fixed costs are not affected by the increase in sales. আমি যদি ধরে নেই আমার ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকবে তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন যা হবে তার আমার বিক্রয় যা হবে তার 40% কন্ট্রিবিউশন মার্জিন আমি পাবো। As this illustration suggests, the impact on net operating income of any given dollar change in total sales can be computed by simply applying the contribution margin ratio to the dollar change. For example, if Acoustic Concepts plans a $30,000 increase in sales during the coming month, the contribution margin should increase by 12,000. পরবর্তী মাসে যদি আমার বিক্রয় $30,000 বৃদ্ধি পায় তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে 30,000 এর 40% সমান কত হয় $12,000। As we noted above, the net operating income will also increase by 30,000 গুণ 40% যদি হয় তাহলে 12,000 আমার নেট অপারেটিং ইনকামও বৃদ্ধি পাবে যদি ফিক্সড কস্ট চেঞ্জ না হয়। দিস ইজ ভেরিফাইড বাই দ্য ফলোইং টেবল। আমরা যে কথাটা বলেছি আমার বিক্রয় যা বৃদ্ধি পাবে তার 40% আমার কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে, আবার তার 40% আবার ওই বিক্রয় বৃদ্ধির 40% নেট ইনকাম বৃদ্ধি পাবে যদি ফিক্সড কস্ট অপরিবর্তিত থাকে। তার প্রমাণটা আমরা এখানে দেখাচ্ছি। মনে করো বর্তমান বিক্রয় হচ্ছে 1 লাখ, এক্সপেক্টেড বিক্রয় 30,000 যখন বৃদ্ধি পাবে তখন $1,30,000, তাহলে ইনক্রিজ হচ্ছে কত 30,000, পার্সেন্টেজ অফ সেলস হচ্ছে 100%, ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে 60,000, এই ক্ষেত্রে হচ্ছে কত 78,000, তাহলে আমার এই ক্ষেত্রে হচ্ছে কত 18,000। যখন আমি 60% ধরবো কন্ট্রিবিউশন মার্জিন 40,000, 52,000 এবং 12,000 তাহলে 40%। ফিক্সড এক্সপেন্সেস 35,000 যেহেতু ফিক্সড এক্সপেন্স অপরিবর্তিত আছে আমরা ধরে নিচ্ছি। নেট অপারেটিং ইনকাম হচ্ছে 5,000, 17,000, তাহলে কত বেড়েছে 12,000 বেড়েছে। তাহলে $1,30,000 এক্সপেক্টেড সেলস ডিভাইডেড বাই 250 পার ইউনিট সমান হচ্ছে কত 520 ইউনিটস আমরা পাচ্ছি। 520 ইউনিট ইনটু 150 পার ইউনিট 78,000। 78,000 কিভাবে পেয়েছি সেটা এখানে নোট দেওয়া আছে। আমরা যখন 1 লাখ
টাকার পরিবর্তে বা $1,00,000 পরিবর্তে যখন $1,30,000 বিক্রি করব, তার মানে আমি কতটি পণ্য বিক্রি করছি? 1,30,000-কে যখন আমি 250 দ্বারা ভাগ করব, পাচ্ছি 520 ইউনিট পণ্য বিক্রি করছি। তাহলে 520 ইউনিট ইন্টু 150 যদি করি, যেহেতু ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 150, 520 ইন্টু 150 যদি করি 78,000 টাকা পাচ্ছি। এইভাবেই আমরা প্রমাণটা করেছি। The relation between profit and the contribution ratio can also be expressed using the following equation. Equation form আমরা দেখাতে পারি profit equal to contribution margin ratio into sales minus fixed expenses. For example, at sales of $130,000, the profit is expected to be $17,000 as shown below. যখন আমার বিক্রয় $1,30,000 হবে, প্রফিট তখন $17,000 হবে। সেটা আমরা নিচে ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছি। আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 40% ইনটু সেলস হচ্ছে 1,30,000 বিয়োগ ফিক্সড কস্ট হচ্ছে 35,000। তাহলে ক্যালকুলেশন করে কত আসছে? 17,000। তাহলে আমরা টেবলের মাধ্যমেও দেখিয়েছি, আবার ইকুয়েশনের মাধ্যমেও সলিউশনটা দেখিয়েছি কিভাবে প্রফিট বের করতে। তো তোমরা একটু প্র্যাকটিস করলে আশা করছি তোমরা বুঝতে পারবে, আরো ভালো মতো বুঝতে পারবে। এখন চেঞ্জ ইন ফিক্সড কস্ট এন্ড সেলস ভলিউম, যখন আমার ফিক্সড কস্ট এবং সেলস ভলিউম বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে কি হবে? এর আগেরটা আমরা দেখেছিলাম আমার বিক্রয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় 1,00,000 থেকে 1,30,000 গেছে। এখন বলা হচ্ছে আমার বিক্রয় এর আমার ফিক্সড কস্ট এবং সেলস ভলিউম, আমার ফিক্সড কস্ট এন্ড সেলস ভলিউম, আমার বিক্রয় বৃদ্ধি পাচ্ছে আবার ফিক্সড কস্টও বৃদ্ধি পাচ্ছে। অ্যাকোস্টিক কনসেপ্ট ইজ কারেন্টলি সেলিং 400 speakers per month at $250 per speaker for total monthly sales of $1,00,000. The sales manager feels that a $10,000 increase in monthly advertising budget would increase monthly sales by $30,000 to a total of 520 units. Should the advertising budget be increased? The following table shows the financial impact of the proposed change in the monthly advertising budget. প্রবলেমের মূল কথা হচ্ছে আমার সেলস, এখানে আমার যিনি সেলস ম্যানেজার তার কাছে মনে হচ্ছে যদি বিজ্ঞাপন বাবদ 10,000 টাকা আমরা খরচ করি তাহলে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট যদি বেড়ে যায় তাহলে বিক্রয় 1,00,000 এর পরিবর্তে 1,30,000 হবে। 1,30,000 যখন হবে তখন আমার 520টি পণ্য বিক্রি হবে। এখন সেলস ম্যানেজার যেটা চিন্তা ভাবনা করেছে আমার প্রতিষ্ঠান সেটা করবে কিনা, তোমাকে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে একটা ডিসিশন দিতে বলেছে, তাহলে করবে কিনা। তাহলে আমরা একটু দেখি যদি 10,000 অ্যাডভার্টাইজমেন্ট বাবদ খরচ হয় আমার প্রফিট বাড়ে নাকি কমে সেটা আমরা একটু দেখি। বর্তমান বিক্রয় হচ্ছে $1,00,000, যখন আমি 10,000 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করব তখন আমার ফিক্সড কস্ট কিন্তু 35,000 এর পরিবর্তে 45,000 হয়ে যাবে, তখন আমার বিক্রয় হয়ে যাবে 1,30,000। 1,00,000 এই যে 1,30,000, 1,00,000 থেকে 60,000 টাকা বিয়োগ করেছি ভেরিয়েবল এক্সপেন্স কন্ট্রিবিউশন মার্জিন, এই ক্ষেত্রে ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 78,000, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 52,000 টাকা। ফিক্সড এক্সপেন্স বর্তমানে 35,000 টাকা, বিজ্ঞাপন খরচ যখন করব তখন আমার ফিক্সড এক্সপেন্স সেটা কিন্তু ফিক্সড, এটা আমার ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, বিক্রয় বাড়ুক বা কমুক একই রকম, তাহলে 45,000 টাকা। তাহলে আমার বর্তমানের প্রফিট হচ্ছে 5,000, যদি বিজ্ঞাপন খরচ 10,000 টাকা করি তাহলে আমার প্রফিট হবে কত? 7,000, তাহলে 2,000 টাকা আমার বেড়ে যাচ্ছে। তাহলে এখন তুমিই বলো আমার ওই খরচটা করা উচিত কিনা। আমি যদি ফিক্সড কস্ট 10,000 টাকা বাড়াই তাহলে আমার তো লাভ বেড়ে যাচ্ছে 2,000, তাহলে অবশ্যই
আমি এটা করব। তাহলে আমার ডিসিশন হবে অবশ্যই আমি 10,000 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করব। Assuming no other factors need to be considered, the increase in advertising budget should be approved because it would increase net operating income by $2,000. There are two shorter ways to arrive at this solution. The first alternative solution follows. যদি অন্য সব কিছু অপরিবর্তিত থাকে তাহলে আমরা অবশ্যই ওই বিজ্ঞাপন খরচ বাড়াবো, কারণ আমার 2,000 টাকার বিক্রয় 2,000 টাকার ইনকাম বেড়ে যাচ্ছে। তাহলে সেটা আমরা কিভাবে পাচ্ছি সেটা এখানে আরো একবার দেখাচ্ছি। অল্টারনেটিভ সলিউশন 1, এক্সপেক্টেড টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? 52,000। প্রেজেন্ট টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 40,000। তাহলে 12,000 আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়ছে, আর আমার ফিক্সড এক্সপেন্স বাড়ছে কত? 10,000। তাহলে আমার নেট অপারেটিং ইনকাম বৃদ্ধি পাচ্ছে 2,000। বিকল্প পদ্ধতিতে যদি করি, আমার ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? 30,000 এর 40% 12,000। আবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে 10,000, তাহলে 2,000। তাহলে দুইভাবেই আমরা দেখেছি, আমরা এখন তিনভাবেই দেখেছি আমার 2,000 টাকার ইনকাম বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমরা বিজ্ঞাপন খরচের জন্য 10,000 টাকা বরাদ্দ রাখব। এখন আমরা দেখব চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট এন্ড সেলস ভলিউম। এর আগে আমরা দেখেছি বিক্রয় বৃদ্ধি পেলে কি হবে, এরপরে দেখেছি বিক্রয় বৃদ্ধি পাবে, ফিক্সড কস্ট বৃদ্ধি পাবে। এখন দেখব আমার ভেরিয়েবল কস্ট যখন চেঞ্জ হবে এবং সেলস ভলিউম যখন চেঞ্জ হবে তাহলে কি হবে। রেফার টু দ্য অরিজিনাল ডাটা। Recall that acoustic concept is currently selling 400 speakers per month. তুমি নিশ্চয়ই মনে রেখেছো acoustic কনসেপ্টে বর্তমানে 400 স্পিকার বিক্রি হয় প্রতি মাসে। Prem is considering the use of higher quality components which would increase variable cost. এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন তিনি দেখেছেন, তিনি চিন্তা ভাবনা করছেন হাইয়ার কোয়ালিটি কম্পোনেন্ট তিনি ব্যবহার করবেন। তার জন্য কি হবে? হুইচ উড ইনক্রিজ ভেরিয়েবল কস্ট, তার জন্য ভেরিয়েবল কস্ট 10 টাকা বেড়ে যাবে, $10 বেড়ে যাবে পার স্পিকারে। However, the sales manager predicts that using higher quality components would increase sales to 480 speakers per month. Should the higher quality components be used? প্রতি ইউনিটে $10 করে ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে। আবার কোয়ালিটি কম্পোনেন্ট যখন আমি দেব, $10 টাকা ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পেলেও আমার টোটাল সেলস বেড়ে যাবে। টোটাল সেলস হয়ে যাবে কত? পরের মাসে 480 স্পিকার, 400 এর জায়গায় 480, তার মানে 80 স্পিকার বেশি বিক্রি হবে। এখন আমরা সেটা করব কিনা। শুড দ্য হায়ার কোয়ালিটি কম্পোনেন্টস বি ইউজড? তাহলে আমরা একটু দেখি। দ্য $10 increase in variable cost would decrease the unit contribution margin by $10 from 100 down to 90. বর্তমানে আমার $100 কন্ট্রিবিউশন মার্জিন হয়, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। আমার যখন 10 টাকা করে ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে তখন আমার কন্ট্রিবিউশন মার্জিন হবে প্রতি ডলারে, প্রতি ইউনিটে $90। তার মানে 10 টাকা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কমে যাচ্ছে। ফাইনালি কি হবে? তাহলে আমি দেখি এখন এক্সপেক্টেড টোটাল কন্ট্রিবিউশন মার্জিন উইথ হায়ার কোয়ালিটি কম্পোনেন্টস 480 স্পিকারস ইনটু 90 পার স্পিকার। আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 90, ওটাকে যখন আমি 480 স্পিকার দ্বারা গুণ করেছি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে $43,200। আর বর্তমানে আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে $100, বিক্রি হচ্ছে 400, তাহলে কত হয়? $40,000। তাহলে আমার দেখা যাচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমার $3,200 বেড়ে গেছে। The increase in total contribution margin $3,200. According to this analysis, the higher quality components should be used because fixed cost would not change. The $3,200 increase in contribution margin shown above should result a $3,200 increase in net operating income.
যেহেতু আমার ফিক্সড কস্ট অপরিবর্তিত, আমার কন্ট্রিবিউশন মার্জিন টোটাল ৩,২০০ বেড়ে গেছে, আমার ফিক্সড কস্ট আগেরটাই আছে, চেঞ্জ হয় নাই, তাহলে নেট অপারেটিং ইনকামও আমার ৩,২০০ হবে। ৩,২০০ টাকা বেড়ে যাচ্ছে, $৩,২০০ বেড়ে যাচ্ছে। যেহেতু আমার নেট অপারেটিং ইনকাম বেড়ে যাচ্ছে, অবশ্যই আমি এই প্রস্তাবটি গ্রহণ করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখবো চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এন্ড সেলস ভলিউম। তিনটাতেই যদি পরিবর্তন হয়, ভেরিয়েবল কস্টও পরিবর্তন হবে, ফিক্সড কস্টও পরিবর্তন হবে, সেলস ভলিউমও পরিবর্তন হবে। Refer to acoustic concept originals data as before. The company is currently selling 400 speakers per month. The sales manager would like to pay salespersons a sales commission of $15 per speaker sold rather than the flat salaries that now total $600 per month. The sales manager is confident that the change would increase monthly sales by 15% to 460 speakers per month should the change be made. প্রশ্নের মূল কথা হচ্ছে বর্তমানে তো 400 স্পিকার বিক্রি হয়, সেলস ম্যানেজারের মনে হচ্ছে যদি যদি আমরা এখন সেলস কমিশন, যারা সেলস এক্সিকিউটিভ আছে, সেলস পারসন আছে, তাদেরকে যদি আমরা প্রতিটা বিক্রয়ের জন্য 15 টাকা করে কমিশন দেই, প্রতিটা যে যতটা বিক্রি করবে কমিশন ততটা পাবে। কেউ 100 পণ্য বিক্রি করলে 100 গুণ 15, তাহলে কত হয়? 1500 পাবে। 200 বিক্রি করলে 200 ইন্টু 15, তাহলে 300 পাবে। এইভাবে কমিশন দেবে। তার পরিবর্তে তাদের যে ফিক্সড স্যালারি 6000 টাকা, সেটা আর দেব না। তাহলে ফিক্সড কস্ট 6000 টাকা কমে যাচ্ছে, আবার ভেরিয়েবল কস্ট 15 টাকা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমার বিক্রয় 60 ইউনিট বেড়ে যাবে বলছে, এটা তার অ্যাসাম্পশন। এখন এটা আমরা অ্যাকসেপ্ট করব কিনা, তাহলে আমরা একটু দেখি। আমার বিক্রয় 60 ইউনিট বেড়ে যাবে, পার ইউনিট ভেরিয়েবল কস্ট 15 টাকা বেড়ে যাবে, কিন্তু ফিক্সড কস্ট 6000 টাকা কমে যাবে। আগে ফিক্সড কস্ট ছিল $35,000, এখন $6,000 যদি বিয়োগ করে দেই $29,000 হবে। ভেরিয়েবল কস্ট আগে ছিল আমার 150, এখন 150-এর সাথে 15 যোগ করে দিলে 165 হয়ে যাবে পার ইউনিট। ঠিক আছে, তাহলে আগে ছিল 250 টাকা পার ডলার সেলিং প্রাইস, এখনো সেটা ঠিক আছে। তাহলে 250 থেকে যখন আমি 165 বিয়োগ করে দেব, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হবে $85, আগে ছিল সেটা $100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আগে ছিল $100, এখন হচ্ছে $85। তাহলে আমরা একটু দেখি expected total contribution margin with sales staff on commission 460 speakers into 85 per speaker 39,100 টাকা পাবো। আর প্রেজেন্ট টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে, বর্তমানে 400 স্পিকার বিক্রি হচ্ছে, প্রতি স্পিকারে আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100, তাহলে 40,000। তাহলে আমার কি হচ্ছে? লস হচ্ছে 900 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন লস হচ্ছে 900 টাকা। চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্স, আবার ফিক্সড এক্সপেন্স আমার কমে গেছে কত টাকা? 6000 টাকা। অ্যাড salaries avoided if a commission is paid, যেই স্যালারিটা আমার আগে পরিশোধ করতে হতো সেটা আর দিতে হচ্ছে না, তাহলে সেটা আমার প্রফিট। সেটা যখন আমি যোগ করেছি -900 প্লাস 6000, তাহলে প্লাস মাইনাস করে আমার ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম হচ্ছে কত? $5100। তাহলে আমার নেট ইনকাম $5100 বেড়ে গেছে। তাহলে কি আমি অ্যাকসেপ্ট করব? অফকোর্স আমি অ্যাকসেপ্ট করব এই প্রস্তাবটি। তাহলে আমরা এখন বুঝেছি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং সেলস ভলিউম দুইটাই চেঞ্জ হলে আমি কিভাবে ডিসিশন নেব। আমি নেট অপারেটিং বের করব, নেট অপারেটিং বাড়ছে নাকি কমছে। যদি বাড়ে আমি অ্যাকসেপ্ট করব, যদি কমে আমি রিজেক্ট করব। এই ক্ষেত্রে যেহেতু আমার নেট অপারেটিং ইনকাম বেড়ে গেছে,
আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব প্রস্তাবটি। অ্যাকর্ডিং টু দিস অ্যানালাইসিস দ্য চেঞ্জেস শুড বি মেড। Again, the same answer can be obtained by preparing comparative income statement. আমরা comparative income statement এর মাধ্যমেও ব্যাপারটা দেখাতে পারি, দুইভাবেই আমরা দেখাতে পারি। সেলস হচ্ছে 1 লাখ, আর এই ক্ষেত্রে হচ্ছে 1,15,000, 460 ইনটু 250 যদি করি। ভেরিয়েবল এক্সপেন্স 60,000 আর 75,900, কন্ট্রিবিউশন মার্জিন 40,000 আর 39,100, ফিক্সড এক্সপেন্স 35,000, এটা হচ্ছে 29,000। তাহলে নেট অপারেটিং ইনকাম এটা হচ্ছে 5,000, এটা হচ্ছে 10,100, পার্থক্য হচ্ছে কত? 5,100। A reduction in fixed expense has the effect of increasing net operating income. আমার নেট অপারেটিং ইনকামকে ইনক্রিজ করছে, তাহলে আমরা অবশ্যই প্রস্তাবটি গ্রহণ করব। এখন আমরা দেখব চেঞ্জ ইন সেলিং প্রাইস। যখন সেলিং প্রাইস চেঞ্জ হবে, এই পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করেছি ওখানে সেলিং প্রাইসের কোনো পরিবর্তন হয়নি, টোটাল সেলস পরিবর্তন হয়েছে। এখন দেখব সেলিং প্রাইসের পরিবর্তন। Refer to the original data where a acoustic concepts is currently selling 400 speakers per month. The company has an opportunity to make a bulk sales of 150 speakers to a wholesaler if an acceptable price can be negotiated. These sales would not disturb the company's regular sales and would not affect the company's total fixed expenses. What price per speaker should be quoted to the wholesaler if Acoustic Concept wants to increase its total monthly profit by টাকা 3,000? প্রশ্নের মূল কথা হচ্ছে, বর্তমানে আমরা 250 করে প্রতি ইউনিট বিক্রি করছি। একজন হোলসেলার আমাদেরকে বলেছে, the company has an opportunity to make a bulk sale of 150 speaker to a wholesaler if an acceptable price can be negotiated. যদি 150 ইউনিট একত্রে বিক্রি করি, একটা প্রস্তাব পেয়েছে, একজন হোলসেলার কিনতে চায় 150 ইউনিট একত্রে কিনবে। This sale would not disturb the company's regular sales. এটা কোম্পানির রেগুলার সেলকে কোনো প্রভাব ফেলবে না, and would not affect the company's total fixed expense. ফিক্সড এক্সপেন্সেরও কোনো পরিবর্তন হবে না। What price per speaker should be quoted to the wholesaler if Acoustic Concept wants to increase its total monthly profit by টাকা 3,000? Acoustic Concept যদি মান্থলি প্রফিট 3,000 টাকা ইনক্রিজ করতে চায়, সেই ক্ষেত্রে কত টাকা প্রাইস নির্ধারণ করবে? প্রাইস কত টাকা নির্ধারণ করবে? তাহলে এখানে কিন্তু কোটেশনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, আমি যদি বেশি প্রাইস নির্ধারণ করি আমার পণ্য কিনবে না, আমি কোটেশনে যাচ্ছি। আরেকজনে যদি এর চেয়ে কম প্রপোজ করে তারটাই কিনবে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখি কিভাবে কোটেশন প্রাইসটা নির্ধারণ করব। ভেরিয়েবল কস্ট পার স্পিকার হচ্ছে 150, ডিজায়ার্ড প্রফিট পার স্পিকার, এই কোম্পানি ডিজায়ার করেছে সে 3,000 টাকা লাভ করবে। তাহলে কত ইউনিট পণ্য বিক্রি করে? 150 ইউনিট পণ্য বিক্রি করে। 3,000কে 150 ইউনিট দ্বারা ভাগ করলে 20 টাকা। তাহলে ভেরিয়েবল কস্টের সাথে 120 টাকা, শুধু 20 টাকা যদি যোগ করে দেই 170 টাকা। ফিক্সড কস্ট তো আমার আনচেঞ্জড, তাহলে 170 টাকা যদি আমি প্রাইস কোটেশন দেই তাহলে 3,000 টাকা লাভ হবে। তাহলে আমার কোটেশন প্রাইস হচ্ছে কত? 170 টাকা। নোটিস দ্যাট fixed expenses are not included in the computation. This is because fixed expenses are not affected by the bulk sale. So all of the additional contribution margin increase the company's profit. যেহেতু শুরুতেই বলা হয়েছে ফিক্সড কস্টের কোনো প্রভাব নাই এখানে, সেই জন্য আমরা ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত করি নাই। তাহলে আমার কোটেশন প্রাইস হচ্ছে কত? 170 টাকা। $170 দিয়ে যদি বিক্রি করি, আমার স্বাভাবিক মার্কেটে কোনো প্রভাব ফেলবে না, সেটা প্রশ্নেই বলে দিয়েছে। ফিক্সড কস্টেও কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমি যদি 3,000 টাকা প্রফিট করতে পারি, $3,000 প্রফিট করতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি অবশ্যই প্রস্তাবটা গ্রহণ করব এবং 170 টাকা প্রাইস নির্ধারণ করব, কোটেশন প্রাইস। এখন আমরা দেখব টার্গেট প্রফিট অ্যানালাইসিস।
আমি কতটি পণ্য বিক্রি করলে বা কত টাকা আর পণ্য বিক্রি করলে আমার টার্গেটটা ফিল আপ হবে। আমি একটা প্রবলেম দিয়েছি, ইফ ইউনিট সেলিং প্রাইস এট দ্য রেট অফ $250, ভেরিয়েবল কস্ট এট দ্য রেট অফ $150 and fixed cost $35,000 and target profit is $40,000, then compute the sales volumes required. আমাদেরকে বলেছে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য যদি $250 হয়, ভেরিয়েবল কস্ট $150 হয়, ফিক্সড কস্ট $25,000 হয়, আমার টার্গেট প্রফিট যদি হয় $40,000, তাহলে সেলস ভলিউম কত করতে হবে? তার মানে কত টাকার পণ্য বিক্রি করলে আমি $40,000 লাভ করব এই সিচুয়েশনে, বা কত ইউনিট পণ্য বিক্রি করলে আমার $40,000 লাভ হবে। তাহলে আমরা একটু দেখি, the sales volume required to attain a specific target profit using the following formula. এই ফর্মুলা দিয়ে আমরা ওইটা সলভ করতে পারি। ইউনিট সেলস টু অ্যাটেইন দ্য টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্সেস ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। যদি আমি ইউনিট বের করতে চাই তাহলে এই ফর্মুলা দিয়েই আমরা করব। টার্গেট প্রফিট বলেছে 40,000, তাহলে এই যে 40,000 বসিয়েছি, $40,000, ফিক্সড এক্সপেন্স 35,000, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? 100, ক্যালকুলেশন করলে 750, 750টি পণ্য যদি বিক্রি করি তাহলে আমি $40,000 লাভ করতে পারবো। তাহলে এটা কি বের করেছি? কত ইউনিট পণ্য বিক্রি করলে আমার $40,000 লাভ হবে। 750 ইউনিট যদি পণ্য বিক্রি করি তাহলে আমার $40,000 লাভ হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরেরটা আমি টাকারটা দেখাচ্ছি। Instead of unit sales, we may want to know what dollar sales are needed to attain the target profit. তার মানে কত টাকার বা কত ডলারের পণ্য বিক্রি করলে আমার $40,000 লাভ হবে, সেটা আমি করতে পারি। আমার 700 এর আগের স্লাইডে আমরা দেখেছি 750টি স্পিকার যদি বিক্রি করি আমার $40,000 লাভ হবে। তাহলে 750 ইউনিটকে যদি আমি 250 দ্বারা গুণ করে দেই, যেহেতু প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 250, 1,87,500, তাহলে 1,87,500 টাকার পণ্য বিক্রি করতে পারলে আমার $40,000 লাভ হবে। আমরা যদি ভিন্ন সূত্র দিয়ে করি, we can also solve for the required sales volume to attain the target profit of $40,000 at acoustic concept using the basic equation. এই ইকুয়েশনের মাধ্যমেও করতে পারি। প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইনটু সেলস মাইনাস ফিক্সড এক্সপেন্স। তাহলে প্রফিট 40,000 বলেই দিয়েছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40% ইনটু সেলস মাইনাস ফিক্সড এক্সপেন্স। ক্যালকুলেশন করে আমরা সেলস পাচ্ছি 1,87,500। এই ইকুয়েশনের মাধ্যমেও করতে পারি, আবার ডিফারেন্ট ওয়েতেও করতে পারি। ডলার সেলস টু অ্যাটেইন এ টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্সেস ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা টার্গেট প্রফিট ইন ইউনিট বের করেছিলাম, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, শুধু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। আর এখন লিখছি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা সেটা দেখি মানটা। আমার টার্গেট প্রফিট হচ্ছে 40,000, ফিক্সড এক্সপেন্স হচ্ছে 35,000, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 40% or 0.4। ক্যালকুলেশন করলে $1,87,500। তাহলে আমি তিনভাবে এই অঙ্কটা দেখিয়েছি। একটা হচ্ছে আমার টার্গেট প্রফিট ইউনিটকে ইউনিট সেলিং প্রাইস দ্বারা গুণ করে বের করতে পারি, অথবা প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, ওখান থেকেও ক্যালকুলেশন করে আমি বের করতে পারি, অথবা টার্গেট সেলস ইন টাকা ইকুয়াল টু টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্সেস ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই ফর্মুলা দিয়েও করতে পারি। তিনভাবেই আমরা অঙ্কটা সলভ করতে পারি। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট
আমরা কিভাবে বের করব? আমি যদি টার্গেট সেলস ইন ইউনিট, টার্গেট সেলস ইন টাকা বুঝি, তাহলে ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, ব্রেক ইভেন সেলস ইন টাকা ও সহজে বুঝতে পারবো। ব্রেক ইভেন সেলস আমরা বলেছিলাম যে বিন্দুতে কোনো লাভও হবে না, লসও হবে না, তার মানে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ হবে। তাহলে ব্রেক ইভেন সেলস ইন ইউনিট কিভাবে পাবো? টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্সেস ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে টার্গেট প্রফিটের ফর্মুলা। আর যখন ব্রেক ইভেন সেলস ইন ইউনিট করব, সেই ক্ষেত্রে আমি এই টার্গেট প্রফিটটা, আমরা যে এর আগে বলেছি এই ক্ষেত্রে টার্গেট প্রফিট হচ্ছে 0 টাকা, তাহলে টার্গেট প্রফিটের একই ফর্মুলা, এই ক্ষেত্রে আমি 0 বসাবো, টার্গেট প্রফিট হচ্ছে আমার 0, যেহেতু ব্রেক ইভেন সেলসে নো প্রফিট নো লস, তাহলে প্রফিট ইকুয়াল টু 0 প্লাস ফিক্সড কস্ট বসালাম, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বসালাম, তাহলে আমি কি পাবো? ব্রেক ইভেন সেলস ইন ইউনিট পাবো। এই যে আমরা ব্রেক ইভেন সেলস ইন ইউনিট বের করছি, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, টার্গেট প্রফিটের জায়গায় 0 প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, 0 যদি ফিক্সড এক্সপেন্সের সাথে যোগ করি ফিক্সড এক্সপেন্সেই থাকবে, তাহলে আমি লিখতে পারি ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্স 35,000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 350, তাহলে 350টি পণ্য যদি বিক্রি করি আমার লাভও হবে না, লসও হবে না। এখন বের করব আমরা ব্রেক ইভেন সেলস ইন টাকা, এই ক্ষেত্রে পার্থক্যটা শুধু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ওটাতে ছিল ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, আর এখন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে এখানে টার্গেট প্রফিট হচ্ছে 0 প্লাস ফিক্সড এক্সপেন্স, আর 0 যোগ করলে ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ফিক্সড এক্সপেন্স হচ্ছে 35,000, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 0.4, ক্যালকুলেশন করলে কত আসছে? $37,500 যদি আমি বিক্রি করতে পারি, এত ডলারের পণ্য যদি বিক্রি করতে পারি, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হবে। when there is a profit, যখন প্রফিট হবে তখন রেভিনিউ বড় হবে, কার চেয়ে? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্টের যোগফল অপেক্ষা বড় হবে। যখন ব্রেক ইভেন পয়েন্টে থাকবো রেভিনিউ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, আর যখন লস হবে তখন রেভিনিউ ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট অপেক্ষা ছোট থাকবে। যা সামারিটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম মনে রাখার জন্য। এখন আমরা দেখবো দ্য মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কিভাবে পাবো? টোটাল বাজেটেড সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, অথবা মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কিভাবে পাবো? মার্জিন অফ সেফটি ডিভাইড বাই টোটাল বাজেটেড সেলস ইন 100, এইভাবেই আমরা করবো। তার মানে টোটাল সেলস থেকে ব্রেক ইভেন সেল যদি বিয়োগ করে দিই তার মধ্যে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি রেশিও বা পার্সেন্টেজ কিভাবে পাবো? মার্জিন অফ সেফটি ডিভাইড বাই টোটাল সেলস ইন ডলার্স। তাহলে আমরা একটু দেখি, এখানে সেলস হচ্ছে 1 লাখ, ব্রেক ইভেন সেলস হচ্ছে আমার 87,500, তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে কত? 12,500। যখন আমি শতকরায় রূপান্তর করেছি, এই 12,500কে আমার দ্বারা ভাগ করেছি, 1 লাখ দ্বারা ভাগ করেছি, 100 দ্বারা গুণ করেছি, 12.5% চলে আসছে। এই হচ্ছে মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ এবং মার্জিন অফ সেফটি। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, পুরো ক্লাস এনজয় করেছো। তো যে সকল বইয়ের সহযোগিতা নিয়ে আমি আমার ক্লাস রেডি করেছি, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বাই গেরিসন, নরিন অ্যান্ড ব্রিউয়ার, গেরিসনের বই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, গেরিসনের প্রবলেমগুলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই কমার্স পাবলিকেশন, কমার্স পাবলিকেশনেরও কিছু তথ্যপত্র আমি সংযোজন করেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই নদী পাবলিকেশন, নদী পাবলিকেশনেরও কিছু তথ্যপত্র আমি সংযোজন করার চেষ্টা করেছি। এর বাইরেও আমি নেট ব্রাউজ করে আমি কিছু তথ্য সংযোজন করার চেষ্টা করেছি। তোমরাও এইসব বইয়ের পাশাপাশি নেট ব্রাউজ করে নিজেকে রিচ করতে পারো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো তোমাদেরকে
আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।